স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যদি একটু মন্তব্য করেন, মানে রাজনীতির ময়দান একটু গরম হয়ে উঠল। নানা দল নির্বাচন পেছানোর কৌশল করছে। আপনি জানেন যে আগে কিন্তু তাদের আরও দুটি দাবি ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। প্রথম তারা বলেছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, নিশ্চয়ই আপনার মনে আছে, এবং অনুষ্ঠান যা দেখছেন। স্থানীয় সরকার নির্বাচন আগে কেন করতে হবে? মানে জাতীয় সংসদের আগে নির্বাচন কমিশনকে পরীক্ষা করবে যে তারা কতটা সক্ষম নির্বাচন পরিচালনার জন্য। তো ধরুন নির্বাচন কোনো কারণে ফেল করলো বা ঠিকভাবে করতে পারলো না, তাহলে কি আমি নির্বাচন কমিশনে বাদ দিব? এবং যদি আমি বাদ দিই তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, কারণ এটা তো আগেই হয়ে যাবে। এটি ছিল একটা কৌশল, যাতে এটি নিয়ে এটা হসপস করে। এবং তীব্র আন্দোলন কিন্তু কয়েকটি দলের, জামাত, এনসিপি, আরও যে কয়েকটি ইসলামী দল আছে। তারপর নিশ্চয়ই আপনার মনে আছে যে পিআর পদ্ধতি হঠাৎ করে হাজির করলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটি কারণ আছে অবশ্য, কারণ অনেক দলই আছে যারা মানুষ কয়টা সিট পায়, যেমন খুব যারা হাড্ডাহাড্ডি লড়াই করতে চায় পুরো দেশের ভোট মিলিয়েও একটা সিট পায় কিনা সন্দেহ আছে, কিন্তু মানুষ সন্দেহ করছে। পিআর পদ্ধতির জন্য অনেক আন্দোলন করেছে, কারণ কিন্তু আমরা জানি বিএনপি তো একটা দায়িত্বশীল দল, তারা এই দেশ অনেকবার শাসন করেছে, জাতির কাছে তাদের একটা দায়বদ্ধতা আছে। আপনি দেখুন আমাদের প্রতিবেশী যে নেপাল, 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে, 15 বার। এবং আজকে যে গাজা যুদ্ধ, অনেক কিন্তু এই বিষয়টা জানেন না, এটি কিন্তু পিআর পদ্ধতির কারণে। কীভাবে আমি বলি, নেতানিয়াহুর যে সরকার, সেখানে কিছু ফান্ডামেন্টালিস্ট দল আছে ইহুদি, তারা ধরুন সরকার টিকিয়ে রাখা তাদের ভোটের উপর নির্ভর করে। তো সেই ফান্ডামেন্টালিস্টরা যখন হামাসের উপর হামলার কথা বলেছে যে না হলে আমরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেব, তখন দেখা যায় নেতানিয়াহুর সরকার ভেঙে যায়। হামাস এটি আগে টের পেয়ে, যেহেতু আমরা আক্রমণের শিকার হব, আমরা একটু অ্যাকশনে যাই, তখন কিন্তু তারা আক্রমণ করেছে, দীর্ঘদিনের নির্যাতিত। এরপর কিন্তু এই যে অ্যাট্রোসিটি চালালো ইসরায়েল, কত মানুষ হত্যা করেছে, মোর দেন 60,000, ঘর বাড়ি সব বিলীন করে দিয়েছে। এটা কিন্তু পিআর পদ্ধতির কারণে। আর পিআর পদ্ধতি উন্নত দেশগুলোতে আছে, 91 দেশ বলেছে, ইউরোপের যেসব দেশে ডেমোক্রেসি একদম টেকসই হয়েছে সেই সব দেশে আসে। এখানে বাস্তবতা হচ্ছে, এখানে তো পার্লামেন্ট মেম্বাররা শুধু আইন প্রণয়ন করেন না, তারা কিন্তু জনগণের সঙ্গে নানান ধরনের গম কিভাবে ভাগ হবে, তারপরে কি বলে রাস্তাঘাটে কে ঠিকাদারি পাবে, এই ধরনের বহু কাজ বলা যায়। সুতরাং এখানে তো সরাসরি আমি দেখতে চাই যে আমার প্রার্থী কে, আমি দেখতে চাই যে আমি কার সাথে আমি ডিল করব। এখন আমার বাড়ি ধরুন যেখানে, আমার বাড়ি ধরুন বরিশাল, এখন যদি পিআর পদ্ধতির কারণে কিন্তু একজন কক্সবাজারের লোক এসেও আমার এমপি হতে পারে। এবং এটি কিন্তু আরো বড় টাকার খেলা হবে। এখনো তো ধরেন আমরা এই পদ্ধতিগুলোই ঠিক করিনি যে আসলে। আমি বলছি যে নাম্বার 2 ছিল এই পিআর পদ্ধতি, সাম্প্রতিক কালে এটি মোটামুটি থেমেছে, কারণ বাস্তবতা বুঝতে পেরেছে। এখন কি হচ্ছে, গো ধরেছে যে আগে গণভোট, এত জরুরি কেন গণভোট? গণভোট সংসদ নির্বাচন দিনে হলো। সঙ্গে কিন্তু আরো 4টি দাবি আছে, মানে আমি একটু যদি তাদেরকে একটু যুক্ত করে নেই। অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং আপাতত দুজনে যুক্ত আছেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে, গোলাম পরোয়ার বলেছেন। এবং আজকে মিছিল নিয়ে যমুনায় যাওয়ার চেষ্টা হয়েছে, পরে পুলিশি বাধা পেয়ে পরে সেখান থেকে প্রতিনিধিরা গিয়ে দেখা করে এসেছেন বা স্মারকলিপি দিয়ে এসেছেন। মানে এই যে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে, মানে কিরকম হবে?
আপনার মাধ্যমে ৭১ টিভির সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আপনাকে প্রথমে একটু কারেকশন করে দিই। আজকে প্রধান উপদেষ্টার ওখানে মিছিল নিয়ে যাওয়ার কোনো কর্মসূচি ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে স্মারকলিপি দিতে যাওয়ার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আচ্ছা, এবার আপনাকে বলি, আমার ভাই যেটা কিন্তু গণমাধ্যম বলছে, শাহরিয়ার ভাই, গণমাধ্যম বলছে যে এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিলটি মানে যখন পল্টন মোড়ে এসে সমবেত হয়, বিক্ষোভ মিছিলটি পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন এলাকায় এলে দুপুর 12:30টার দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। নইলে এরা আরো এগিয়ে যেত। আপনি বোধহয় দেখছেন যে আরো এগিয়ে যাওয়ার কথা, কিন্তু এটা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও বা এরকম কোনো না ঘেরাও কথা বলিনি, মানে তারপরে ওখান থেকে নেতারা যখন গেছেন, মানে নেতারা তো নেতাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য মানে তখন তো কর্মীরাও যেতেন নেতাদের সঙ্গে। না এর কখনো যায় না ভাই, এর আগেও সবাই গেছে, এর আগেও ওই যে সব সবাই নিয়ম হচ্ছে নেতৃত্ব। আর শোনেন, আমার যে সাংবাদিক ভাই বলছেন উনি অনেক বর্ষিয়ান মানুষ। শোনেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে যদি এইভাবে বক্তব্য দেওয়া হয়, বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ টানা হয়, তাহলে দেশ অস্থিতিশীল হবে। এবং উনি যে কথাটা বলতেছেন, প্রতিটা রাজনৈতিক দলের তার নিজস্ব কিছু কর্মসূচি থাকে, এবং সেই কর্মসূচি উনি যেমন পিআর এর কথা বললেন, জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজকে জার্মান দাঁড়িয়ে গেছে কিন্তু পিআরে, জাপান দাঁড়িয়ে গেছে পিআরে। আর ইসরায়েলের মতো হিংস্র একটা দেশের, ভারতও হিংস্র দেশ, তো ভারতে তো পিআর নাই, তাহলে ভারত হিংস্র হলো কিভাবে? সো এই ধরনের অযাচিত এবং অপ্রয়োজনীয় উদাহরণ বোধহয় দেওয়াটা সমীচীন না। দ্বিতীয়, উনি আরেকটা কথা নেপাল কি প্রয়োজনীয় উদাহরণ বলে দিচ্ছি আপনাকে, শোনেন। আমরা ৯৭টা দেশে, যেটা জন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা প্রস্তাব করছিলাম, এটা আগেও বলছি ভাই, তখন এই ভাইদের মতো লোকই বলছিল এটা খায় না মাখে, বাট ইট ইজ না প্রুভ দ্যাট ইজ দ্য স্ট্রং সিস্টেম। সো পিআর, এই পিআর নিয়ে তো আজকে আমরা তর্ক করবো না, কিন্তু বলে দিচ্ছি পিআর ৯৭ দেশে ওয়ার্কিং ওয়েল। দ্যাট ডাজ নট মিন যে শ্রীলঙ্কা বা নেপালে এটা হয়নি বলে এই পুরো সিস্টেমটা অকার্যকর। আপনি যদি দেখেন অনেক দেশে ওয়েস্টমিনিস্টার মডেল ভেরি ইফেক্টিভ, কিন্তু ভাই যে বললেন ১৭ বছর তো ভোটই দিতে পারেননি আপনি ওয়েস্টমিনিস্টার মডেলে, আপনি আবার এই মডেলে থাকতে চান কিভাবে? তারপরে লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বললেন। শোনেন, এই যতক্ষণ এই ভাগ বাটোয়ারা, লুটপাট, রাস্তা তৈরির নামে টাকা বন্টন, স্কুলের গভর্নিং বডিতে এমপির যাতায়াত, আপনি গম বিতরণ কাভি খান নামে কার নিজের পকেটের মধ্যে ঢুকাবেন, এটা বন্ধ না করবেন, লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে যতক্ষণ দাঁড় না করাবেন ততক্ষণ কোনদিন গণতন্ত্রের মুখ দেখবেন না। এবং এই গণতন্ত্রের কথা বলতেছেন, বারবার একটা কথা বলা হচ্ছে, আমি বুঝি না আমরা সবাই কি আমরা বধির কিনা, আমরা কি শুনেও শুনতে পাচ্ছি না কিনা। এই আন্দোলনটা হয়েছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, এই ভাগ বাটোয়ারা করে লুট করে খাওয়ার জন্য না। ভাই এই কথাটা দিয়ে বললেন হেসে যে এখানে তো এমপিদের চা, এমপিরা গম দিবে, এমপিরা নিজের লোকদেরকে গম দিবে, কাবি কাটবে, এগুলোর জন্য না। এখন আমি আপনার নিশ্চয়ই ভাই এটার ব্যাখ্যা হয়তো দিবেন, আর আজকে ৫ দফা দাবির যে কথা বলছে, হ্যাঁ ডিফারেন্ট, এটাই তো গণতন্ত্রের বিউটি, এক একজনের মত এক এক রকম। আমরা যে শোনেন ১৩ তারিখে কিন্তু একটা মানে কি বলবো, সেই নাৎসি দল আওয়ামী লীগ একটা ঢাকায় একটা কর্মসূচি দান করছে। আমরা বারবার বলতেছি ইলেকশনটা হবে কিসের ভিত্তিতে? ইলেকশনটা হতে গেলে ডক্টর কামাল হোসেন আজকে কি বলছে? ডক্টর কামাল হোসেন সাহেব একই কথা বলছেন যে নির্বাচনটা হতে হবে জনগণের ওপিনিয়নের ভিত্তিতে। তাহলে জামাতে ইসলামের যে কথাটা বলতেছে, আজকে একটা কনস্টিটিউশন নাই, আপনি জনগণের ইচ্ছার প্রতিফলনের ভিত্তিতে ইলেকশন করেন না। কনস্টিটিউশন নাই এটা তো কামাল হোসেন তো বললেন না যে কনস্টিটিউশন নাই, সবাই তো বলছে কনস্টিটিউশন আছে। এবার আর একটু বলে দিই, কামাল হোসেন সাহেবের জুনিয়র ডক্টর শরীফ এই 15 অ্যামেন্ডমেন্ট 13 অ্যামেন্ডমেন্ট দুটো কেসই করতেছেন, সেখানে তারা বলছেন, অতএব কেস প্রসিডিং দেখলে দেখতে পাবেন, তারাও বলছে যে কনস্টিটিউশন নাই, 2/3 কনস্টিটিউশন অকার্যকর। এনিওয়ে, এখন আমি আপনাকে যে কথাটা বলতেছি, আমরা আজকে কিন্তু আপনি এটাও দেখছেন ডক্টর তাহের সাহেব কিন্তু সম্মানিত মহাসচিবকে ফোনও দিয়েছেন। সো আমরা একটা একদিক থেকে ফোন দিচ্ছেন, আবার অন্য দিক থেকে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করার কথা বললেন জামায়াত নেতা তাহের। মানে একদিকে ফোন, আর একদিকে আঙুল বাঁকা, বা 11 নভেম্বর ভিন্ন হবে চিত্র, মানে এগুলো আসলে পলিটিক্সে কি ইঙ্গিত দিচ্ছে? এটা ভাই শোনেন, একটু আগে একটা জায়গায় বলছিলাম, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে, আর প্রকাশ্যে রাজনীতির মাঠে অনেক কথা আমরা, তাহলে জনগণকে আপনারা ধোঁকা দিচ্ছেন কিনা রাজনীতিবিদরা? সবাই মানে পর্দার পেছনে আপনারা একভাবে রিয়াক্ট করবেন, আর পর্দার সামনে আমাদেরকে অন্যভাবে আতঙ্কিত করবেন, মানে সেটা এটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। জনগণের দাবি জনগণের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। পর্দার অন্তরালের কথা একটু আগে বললেন না, কেন
পিআর থেকে সরে আসা হয়েছে, পিআর থেকে কিন্তু এখনো সরে আসেনি, আমরা উচ্চকক্ষা এখনো পিআর চাওয়া হচ্ছে। আপনি লোকাল সেল গভর্নমেন্টের থেকে কেন স্যাক্রিফাইস করতে হয়? একটা দেশের বৃহৎ স্বার্থে, একটা দেশের স্ট্যাবিলিটির স্বার্থে আপনি স্যাক্রিফাইস করবেন। এই স্যাক্রিফাইসকে যদি আপনি প্রতারণা বলেন তাহলে তো এটা খুবই দুর্ভাগ্যজনক। আর আমরা যেটা চাচ্ছি, আমরা না, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য একটা ইলেকশন খুব দরকার, এবং সেই ইলেকশনটা হতে হবে কিছু ম্যান্ডেটের উপর ভিত্তি করে। সেই ম্যান্ডেটটা হচ্ছে জুলাই সনদ, আর এই জুলাই সনদটাই গণভোটে দেওয়া হচ্ছে। এখানে জামাত যাবে না বিএনপি যাবে, দ্যাটস ইমম্যাটেরিয়াল। জুলাই সনদের ভিত্তিতে আগামীর একটা নতুন সূর্যোদয় হবে, এটাই আমাদের চাওয়া। আমি একটু অনিন্দ্য ইসলাম অমিত, আপনার কাছে একটু যেতে চাই, মন্তব্য জানতে চাই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব কড়া ভাষায় বক্তব্য রেখেছেন যশোরে, হ্যাঁ, তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তার ভাষা মানে সচরাচর এই ভাষায় বিএনপি মহাসচিব বক্তব্য দিয়েছেন কাছাকাছি সময় এরকম আমি দেখিনি। মানে কি আসলে? না, প্রথম কথা হচ্ছে আপনি যে কথাটা বললেন, যে আমি মনে করি যে আপনি যে কড়া ভাষার কথাটা বলেছেন, ব্যাপারটা কড়া ভাষা না, উনি খুব স্পষ্ট ভাষায় কথা বলেছেন, আমি ব্যাপারটা এইভাবেই বলবো। তার আগে আরেকটি রাজনৈতিক দলের নেতা যে কথাটা বলেছে সেটা রাজনীতি এই বর্তমান জন আকাঙ্ক্ষার সাথে কতটুকু যায় সেটা নিয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ আগে আলাপ করলেন। রাজনীতিতে ক্রিয়া থাকে এবং তার সাথে একই সাথে প্রতিক্রিয়াও থাকে, হয়তো সে প্রতিক্রিয়ার অংশ হিসেবেই উনি কথা বলতে পারেন, কিন্তু আমি বলবো এটা উনি কোনোভাবে এটা কড়া কথা বলেন, স্পষ্ট কথা বলেছেন। এখন কেউ যদি তার রাজনৈতিক শক্তি দেখাতে চায় তাহলে রাজনৈতিক দল তো সেটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে চাইবে। এখানে কে কিভাবে দেখাতে চাইবে কি না চাইবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আমি শুধু খুব স্পষ্ট করে একটা কথা বলছি, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 11 মাস ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিটি আলোচনায় অংশগ্রহণ করেছেন, এবং ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বশীল ব্যক্তি তারাও বলেছেন যে বিএনপি যতটা প্রস্তুতি নিয়ে এবং ঐক্যমত্য কমিশনে প্রতিটা ধাপে যেভাবে সহযোগিতা করেছে, প্রতিটা যেভাবে ইনপুট দিয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু তেমনটি পারেনি। অর্থাৎ বিএনপি ওয়াজ ভেরি থরো। বিএনপি কিন্তু আসলে এই সংস্কারটাকে মেইন করে, বিএনপি মেইন করে বলে 2016 সালে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 ডিক্লেয়ার করেছিল। 2021 সালে আমরা 27 দফা দিয়েছিলাম, এবং আমাদের যুগপৎ আন্দোলনের সাথীদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা 31 দফা দিয়েছি 2023 সালে। আজকে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে তার অধিকাংশ সংস্কারের কথা কিন্তু আমরা আমাদের 31 দফায় উপস্থাপন করেছিলাম। আমরা যদি সংস্কারের চেতনা ধারণ না করতাম, আমরা যখন সংস্কারের কথা ভেবেছি, আমরা যখন সংস্কারের কথা বলেছি, তখন কিন্তু শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট কিন্তু সরকার প্রধান ছিলেন। এই কথাটি ভাববার, এই কথাটি বলবার মতো কিন্তু খুব বেশি কোনো ব্যক্তি ছিলেন না। আজকে যারা সংস্কার নিয়ে এখন মাথা গরম করে ফেলছেন তারাও কিন্তু এই কথা বলবার সাহস করেননি। বিএনপি জনগণের রাজনৈতিক দল হিসেবে জনগণের আকাঙ্ক্ষাটা ধারণ করেই কিন্তু এই দীর্ঘ 16 বছর আন্দোলনের প্রতিটি পরতে জনগণের সাথে মেশবার সুযোগে কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষাটা ধারণ করে এই কথাটা বলবার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব একটা স্পষ্ট বক্তব্য দিয়েছে, এটাকে কড়া বক্তব্য হিসেবে উপস্থাপন করবার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। জি, একটা বিরতি নেব, বিরতির পরে এসে আমরা এই আলোচনাটা একটু কন্টিনিউ করতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমার চেষ্টা ছিল ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে এভাবে স্ট্রংলি তৈরি করা। আমি দিচ্ছি। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় স্পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যখন কেউ আমায় বলে ইউ আর ভেরি স্পেশাল, তখন আমি বলি আমি না, আমার সফট এন্ড গ্লোয়িং ত্বক। বিউটিনা স্কিন লোশন, যার ন্যাচারাল অ্যালোভেরা এক্সট্রাক্ট ও কোকোয়া বাটারের স্পেশাল কেয়ার আপনার ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে করে তোলে স্মুথ, সিল্কি, সফট এন্ড গ্লোয়িং। বিউটিনা স্কিন লোশন, হেলদি ত্বকে আত্মবিশ্বাসী আমি, আর আপনি এবার শীতে আপনার সজীব আর কোমল ত্বক পাক আভিজাত্যের ছোঁয়া। এখন প্রতিটি বিউটিনা স্কিন লোশন সাথে পাচ্ছেন একটি স্যান্টালিনা সোপ একদম ফ্রি। বিউটিনা স্কিন লোশন, এমন ভাবে ব্যাস লাগামু, আর যদি না লাগে সেই ভবিষ্যৎটাও দেখে নেয়।
তাহলে উপায় আরএফএল ইজি পাইপ। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, ফিটিংস এর সাথে জয়েন্ট হয় শক্ত ও মজবুত। আরএফএল ইজি পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস না কিনলে লস। ভাই তুমি চা বানাই দিলা? এক কাপ চাই যদি বানায় খাওয়াইতে না পারি, কমিশনার হওয়ার পরে কি করব? ভাই তুমি যেরকম নাম্বার 1, তোমার চাও কিন্তু নাম্বার 1। এমন নাম্বার 1 মানুষদের জন্যই নাম্বার 1 চা পাতা, কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার 1 চা। নাম্বার 1 এর জয় সবসময়। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ব্রো ওয়ানডেতে ট্রাভিসের স্ট্রাইক রেট কত? গুগল ছাড়া কিভাবে বলবো? তোদের লবণে কি আয়োডিন নাই? থাকে তো। সেদিন তো স্যার ক্লাসে বললো ঠিক ঠিক আয়োডিন খেলে মনেই থাকে, গুগল লাগে না। স্ট্রাইক রেট 106। ওর মনেই থাকে, মেমোরি একদম শার্প, কারণ মা খাবারে দেয় সঠিক মাত্রার আয়োডিন সমৃদ্ধ ফ্রেশ সল্ট। তাই মেমোরি গেমে লেভেল আপ করতে খাবারে চাই ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, শার্পনেস 10-এ 10। এমন ভাবে ব্যাস লাগামু, আর যদি না লাগে সেই ভবিষ্যৎটাও দেখে নেন। তাহলে উপায় আরএফএল ইজি পাইপ। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, ফিটিংস এর সাথে জয়েন্ট হয় শক্ত ও মজবুত। আরএফএল ইজি পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস না কিনলে লস। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। স্যার বাঁকে না তো, ভাঙা যায়। আগেই বলছিলাম ভিগো ওয়্যারগার্ড পাইপ কিনতে। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না, টিকে থাকে 100 বছর। ভিগো ওয়্যারগার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। হাসি খুশি 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 মিষ্টি ওই তোমার হাসি, হাসি হাসি রাশি রাশি, তাই ভালোবাসি তোমার ওই হাসি। শীতে দুঃখ দিনেও যেন আপনার ঠোঁট থাকে নরম আর মোলায়েম, তাই কমপ্লিট লিপ কেয়ারের জন্য ব্যবহার করুন তিব্বত লিপ জেল এবং স্ট্রবেরি অরেঞ্জ এন্ড লেমন ফ্লেভারের ফ্রুটি লিপ বাম। আর ঠোঁট থাকুক অলওয়েজ হাসি খুশি। কপাল আমার ফাটছে মামা, চাপের ভিতরে আসি। মাপ যদি ঠিক না থাকে তাইলে চাপ নিতে পারবো? একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস না কিনলে লস। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব ৭১ টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, রক্তাক্ত উত্থান পতনের মধ্যে ১৯৭৫ সালের এই দিনে বন্দি দশা থেকে মুক্ত হন শহীদ জিয়াউর রহমান। জুলাই সনদ, গণভোট সহ রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিল জামায়াত। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সাথে নিয়ে দেশ গঠন করবে জামায়াত, বললেন ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোট হতে পারে, জানালো এনসিপি। এবারে দেখে নেব দেশের অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে আজকে। গণভোট লাগবেই,
10 নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র পাল্টে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি ফখরুলের। 9 দল নিয়ে জোটের ইঙ্গিত এনসিপির। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছতার অভাব, নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা আইআরআই। জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন, 120 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার, জানালো প্রেস উইং। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 দল। এ মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি। আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেয় সমালোচনা। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনায় 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। দেখে নিলাম কি শিরোনাম করেছে অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলো। আমরা যে আলোচনায় ছিলাম এই আলোচনায় একটু যুক্ত করে নিতে চাই এস এম সাইফ মুস্তাফিজকে, যুগ্ম সদস্য সচিব এনসিপি। স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। এই পর্যায়ে সাইফ মুস্তাফিজকে দিয়েই একটু শুরু করি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলো এক ধরনের উত্তেজনা বলবো না, একটু মানে ভাষা বদলেছে নির্বাচনের কারণ কিনা, এটা কড়া ভাষা ব্যবহার করছে তারা। যেমন আপনারা বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন আজকে বলেছে সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলে বিএনপি জামায়াতের সঙ্গে জোট হতে পারে। এখন সংস্কার বাস্তবায়ন মানে কোন সংস্কার? বিএনপির যে বা তার যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের তো একটা 31 দফা সংস্কারের প্রতিশ্রুতি তারা দিয়ে রেখেছে, সেটার সঙ্গে অনেকগুলো এটার সঙ্গে মিল বলে বিএনপি বলছে যে তারা আগে সংস্কারের প্রস্তাবনাটা তাদের ছিল। জামায়াত তারা এই যে দাবিটা করছে, এখন কোন সংস্কার? আপনারা কি তাহলে মানে দুজনই তো সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে? ধন্যবাদ। যারা আছেন আমার বিজ্ঞ সহলোচক যারা আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট, এই বিষয়গুলোর কে সামনে রেখে আসলে রাজনীতিটা হচ্ছে যেটা বলে আমি মনে করি। এবং দেখা যাচ্ছে যে এটাকে প্রাসঙ্গিক করা অপ্রাসঙ্গিক করার একটা প্ল্যান বি এরকমও কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করেই প্রার্থীদের নামগুলো ঘোষণা করে দিল বিএনপি, যেখানে আসলে জুলাই সনদের বাস্তবায়নের সমীকরণের জায়গাটা চলছিল। তার আগে তো জামায়াত ইসলামীও ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে জামাত ইসলামী তো আরো আগে থেকে আসলে এই জায়গাটা শুরু করেছে। তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় তারা তাদের প্রার্থী ঘোষণা করছে। তো সেটা তাদের একটা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত। হ্যাঁ জি, সেটাই বললাম যে এই সময়ে আপনি যদি দেখেন মানে বিগত যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি, সেখানে কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ 30-35 দিন আগে প্রার্থীদের নাম কিন্তু এরকম করে ঘোষণা করা হয়। আমাদের বর্তমানের মানে আইন শৃঙ্খলার প্রেক্ষাপট এবং আমাদের যে প্রশাসনিক কাঠামো, সেখানে কিন্তু আমার মনে হয় না যে এখনো এই সক্ষমতা আছে যে 3-4 মাস আগে আপনি সব ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে দিলেন এবং সেই বাস্তবতার নিরিখে এদের ভেতর যে ইন্টারনাল যে ঝামেলাগুলো সেগুলোর ফলশ্রুতিতে আসলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে, এটাও কিন্তু একটা প্রশ্নের দাবিদার আমি বলে মনে করি। কারণ গত 2 দিনেই আমরা দেখেছি যে বিএনপিদের মানে চিটাগাং 8 আসনে সম্ভবত একজন মারাও গেছেন এবং সেখানকার যে প্রার্থী আছেন তাকে গুলি করা হয়েছে। তো এই বাস্তবতা কিন্তু প্রায় সব কয়টি আসনে বিএনপিদের নিজেদের মধ্যে, এবং সেখানে জামাতে ইসলামী বা এনসিপি যখন প্রচারণাতে ঢুকবে বা তাদের নির্বাচনী কার্যক্রম চালু করবে, সেখানে মানে জামাত ইসলামী তো চালু করে দিয়েছে, মানে আপনারা যখন চালু করবেন মানে জামাত ইসলামী এবং বিএনপি তারা দুজনই গণসংযোগ করছে। জামায়াত আরো আগে থেকে করছে, বিএনপি শুরু করেছে মাত্র। কিন্তু এইভাবে ধরেন যে মানে নির্বাচনের প্রেক্ষাপটটা তো আসলে বিএনপি যখন আসনগুলোতে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করলো,
তারপরেই কিন্তু একদম মানে ফুল ফ্লেজেড ওয়েতে আসলে মনে হচ্ছে যে আসলে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। এর আগে তারা সাংগঠনিকভাবে কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের জায়গাটা হয়তো বা নিশ্চিত করছিল, কিন্তু অফিসিয়ালি আমি মনে করি যে এই নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো, এবং আমরা দেখতে পেয়েছি যে এনসিপির থেকেও সম্ভব কিছু প্রার্থীর নাম মিডিয়াগুলোতে এসছে, এবং আজকে আমাদের অফিসিয়াল আমাদের ইলেকশন ক্যাম্পেইন এবং ফর্ম নেয়ার জায়গাগুলো কিভাবে সুযোগ আছে সেটা নিয়েও আমাদের একটা প্রেস কনফারেন্স করে আমাদের প্রোগ্রামটা আমরা লঞ্চ করেছি আমাদের ওয়েবসাইটে। তো এর মাধ্যমে যেটা আমি বলতে চাচ্ছি যে হঠাৎ করে এই ইস্যুটা কিন্তু আরো কিছুদিন পরে আসতে পারতো। জুলাই সনদের যেই সমীকরণ প্রবলেম গুলো যেগুলো মিটেনি এবং সলিউশন না হওয়ার আগেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনের ট্রেনে সবারই তড়িঘড়ি করে উঠে যেতে হচ্ছে। তো যেখানে আসলে গণভোটের কখন হবে সেটার এখনো সিদ্ধান্ত আসেনি, এবং ঐক্যমত্য কমিশনের থেকে প্রধান উপদেষ্টার কাছে যেই দুটি পদ্ধতির কথা বলা হয়েছে এবং যেই জায়গাটা এনশিওর করতে বলা হয়েছিল সেটা তিনি এনশিওর না করে বরঞ্চ সেই জায়গাটা রাজনৈতিক দলের ভিতরে মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে দিয়েছে। তো এত দিন মিটিং করে এতদিন আসলে এই আয়োজনগুলো করে এখন যদি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্ত নিতে দেয় তাহলে তো আমার মনে হচ্ছে না এখন সমাধানে আসাটা খুব বেশি মানে সহজ হবে, এবং রাজনৈতিক দলগুলো এখন এই বিষয়গুলোকেও একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে বলে আমি মনে করছি। তো সেই জায়গায় মানে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, বর্তমান রাজনীতির বাস্তবতা এবং সামনের দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা আসলে জনমনে একটা সংশয় তৈরি করছে, এবং আবারও আসলে 1-11 এর সরকারটা আনার কোন রকম পরিকল্পনা কোন গ্রুপের বা কারো আছে কিনা সেটা নিয়েও আমার কাছে এখন মানে একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। জি, অনিন্দ ইসলাম অমিত, উনি যে প্রসঙ্গগুলো বললেন মানে সেই জায়গা থেকে আসলে কি দেখেন, এই যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেবার কথা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নেবার কথা বলা হয়েছিল, সেখানে তো 4 দিন এরই মধ্যে চলে গেছে, 7 দিনের মতো বোধহয় সময় ছিল, আর সামনে 3 দিন আছে। অনিন্দ ইসলাম অমিত, প্রথম যে বিষয়টা আমি যেটা বলছি যে বিএনপি মনোনয়ন এই ঘোষণা করবার পরে একটা ইলেকশনের আবহাওয়া তৈরি হচ্ছে। বড় রাজনৈতিক দল যখন ডিক্লেয়ার করবে এটা নিয়ে একটা তো জন আকাঙ্ক্ষা ছিল, জন প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা কতটুকু পূরণ হলো সেটা নিয়ে একটা চারিদিকে একটা আলাপ আলোচনা আছে। কিন্তু আপনি নিজেই বললেন যে আসলে 300 আসনের প্রার্থীতে বাংলাদেশ জামাত ইসলামী অনেক আগে এটা ডিক্লেয়ার করেছে। আমরা হয়তো বা পরবর্তীতে দিলাম, এনসিপি এখন প্রক্রিয়া শুরু করেছে, তারা হয়তো বা কিছুদিনের মধ্যে দিবেন। সো এইটা যে কোনো সংকট, বর্তমানে যে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একটি পথ, সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনরায়ের একটি প্রতিফলন ঘটবে। তো রাজনৈতিক দলকে এই প্রক্রিয়া যেতেই হতো, কেউ হয়তো বা 2 দিন আগে গেছে, কেউ 2 দিন পরে যাবে। সো এটা খুব বড় ডিল না আমি মনে করি। কিন্তু আপনি যে কথাটি বললেন যে ঐক্যমত্য কমিশন এই প্রায় 11 মাস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলাপের পর যখন আবার রাজনৈতিক দলের কোর্টে বলটা ঠেলে দিল 7 দিন সময় দিয়ে, যে আপনাদেরকে নিজেরা সমাধানের সূত্র বের করতে পারেন, নাহলে আমরা আমাদের মতো করে একটা সিদ্ধান্ত নেবে, সরকার যেটা বললেন এটা অনভিপ্রেত, এটা কোনোভাবেই আকাঙ্ক্ষিত ছিল না, এটা কোনোভাবেই সরকারের দায়টা এড়াতে পারেন না। সরকার এখন যে কাজটা করলেন আলটিমেটলি হয়তোবা তার মাথার মধ্যে কোনো একটা চিন্তা আছে, সেই চিন্তাটা উনি বাস্তবায়ন করতে চান। আসলে সেটা রাজনৈতিক দলের কাঁধে বন্দুকটা রেখে উনি ফায়ার করবার জন্যই আসলে এই কথাটা বলেছেন। ঐক্যমত্য কমিশন তাহলে তৈরি করবার প্রয়োজন কেন ছিল? ঐক্যমত্য কমিশনই তো ছিল যে বিভিন্ন এটা কি সরকারের ব্যর্থতা না এক ধরনের ষড়যন্ত্র? হোয়াট ডু থিংক? ষড়যন্ত্র কথাটাই আমি বলবো না, আমি ষড়যন্ত্র বলবো না, ব্যর্থতা বলবো না, আমি এটা বলবো এটা কূটকৌশল। কূটকৌশল তারা কেন করছে? হোয়াট ইজ দ্য বেনিফিট? প্রশ্নটা হচ্ছে দেখেন, এই কেবল এই যে সাইফও বললেন যে আসলে কিছু ঘটনা ঘটছে, কিছু আলোচনা হচ্ছে যেটা কিন্তু আসলে ইলেকশনকেই একটা অনিশ্চিত করে দিতে পারে। এখানে আসলে বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু ইলেকশনকে কিন্তু অনিশ্চিত করতে চাচ্ছে। যারা এই যে বর্তমানে যে আলাপ আলোচনা গুলো, আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে এক কথা বলছি, অনানুষ্ঠানিকভাবে কিন্তু সকলে এই ব্যাপারে কিন্তু সকলে একমত যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এই শক্তিগুলোর মধ্যে যদি অনৈক্য তৈরি হয় আলটিমেটলি পতিত ফ্যাসিস্ট সেই কিন্তু সুবিধা প্রাপ্ত হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াক,
এটি যারা চায় না তারা কিন্তু নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। অনিশ্চিত করতে যদি নাও পারা যায়, নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। তো এই যে আলোচনাগুলো যেটা হচ্ছে, এবং এখন একটি সমাধান সূত্র বেলো না, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এত দীর্ঘ সময় লাগলো, এটা তো আসলেই অনিশ্চয়তা তৈরি করছে। বারংবার এই অনিশ্চয়তা কিন্তু গণতন্ত্রের জন্য শুভকর না। এবং যিনি সরকার প্রধান, তার এই ঐক্যমত্য কমিশনের প্রধান হওয়াটাও আমি মনে করছি যে আসলে সমীচীন হয়নি। দেখেন, ঐক্যমত্য কমিশন কি করলো, একটা সুপারিশ করলেন সরকার প্রধানের কাছে, অথচ ঐক্যমত্য কমিশনের প্রধানও কিন্তু সরকার প্রধান নিজে। তাহলে উনি নিজে সই করলেন, আবার উনি সরকার প্রধানের কাছে এটা উপস্থাপন করলেন। এটা কেমন হয়ে গেল? এই ব্যাপী উদ্বেগ যাচ্ছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের জাতির আকাঙ্ক্ষা এটা বুঝতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথা বলবেন, কিন্তু দিন শেষে নিজের বিবেকের কাছে স্পষ্ট থেকে প্রত্যেকের চেতনা ব্যাপারগুলোকে স্পষ্ট তাকে বুঝতে হবে, এবং জন আকাঙ্ক্ষাকে অনুধাবন করে যদি উনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি মনে করি বাংলাদেশ করতে চান বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কায়দায় কিন্তু তাকে চাপে ফেলবার চেষ্টা করবে, যেটি কোনো এটা দেশের জন্য ভালো হবে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আর মাত্র 3 দিনের মতো সময় আছে এটার সিদ্ধান্ত নেবার, নইলে অন্তর্বর্তী সরকার কাছে এটা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? ধন্যবাদ। বর্ষিয়ার রাজনীতিবিদের যোগ্য উত্তরসূরি, তিনি যা বলছেন তার বেশিরভাগের সাথে একমত পোষণ করতেছে। কিন্তু দুইটা জিনিস, যে আমার সাংবাদিক ভাই বললেন না, কূটকৌশল বলবো না, এই সরকার বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগেছে। এবং আপনি 270 দিন পর ভেরি স্পেসিফিক, যেটা অমিত ভাই বললেন, প্রথম আমি এই প্রস্তাব করি সেন্টার ফর সিভিল রাইটস এর মধ্যে থেকে যে সনদ হতে হবে একটা অর্ডারের মাধ্যমে, সে অর্ডার গণভোটে যাবে, সেই গণভোটের ভিত্তিতে ইলেকশন হবে। এবং সেখানে আমি আর একটা প্রস্তাব করলাম প্রথম, যে গণভোটেরটা ইলেকশনের দিনই করা হোক। কেন? 2টা কারণে। এক, যদি আলাদা করে গণভোট করা হয় তাহলে ব্যাপক টাকার একটা ব্যাপার আছে। দ্বিতীয়, ভোটার টার্ন আউটটা অনেক কম হতে পারে। সো এই 2টা রিস্ক মিনিমাইজ করার জন্য আই এম দ্য ফার্স্ট ম্যান হু প্রপোজ যে গণভোটটা ইলেকশনের দিন করা হোক। কথা হলো যে আজকে আপনি বলে দিলেন যে তিনি একটা আদেশ দিবেন। উনি আদেশটা দিয়ে তো রাজনীতিবিদদেরকে একটা টেবিলে ডেকে নিয়ে বসে আলোচনা করে বলতে পারতো যে কবে গণভোট দেওয়া হবে। আমি তো আদেশ দেওয়ার কথা, আমি তো আদেশ দিয়ে দিচ্ছি, এই আদেশের ভিত্তিতে তো ভোট হবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যেটা আমরা সবাই বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম অবজেকশন দিয়েছে, বিএনপি অবজেকশন দিয়েছে, এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে কেউ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এটাকে একটু প্রলং করার চেষ্টা করতেছে। হয়তো তারা একটা দিবা স্বপ্ন দেখতেছে 2006-8 সালের মতো তারা যদি আবার 2-2.5 বছর আরো থাকতে পারে। আমার মনে হয় এই জাতিকে তাহলে তারা ভুল মেসেজ দিচ্ছে। এই জাতি নির্বাচনের যে ট্রেনে উঠে গেছে, সাইফও বলছে, সাইফরাও আজকে উঠে গেছে। সো উই আর অন দ্য ট্র্যাক অফ দ্য ইলেকশন। এবং এই ট্র্যাককে আপনি যদি মিসফায়ার করেন, পুরো বাংলাদেশটা মিসফায়ার হবে, এবং সেই সুযোগটা ইনশাল্লাহ আমরা কেউ দিব না। এবং এতে যারা ভারত এবং আওয়ামী লীগ সুবিধা পাবে সেটা আমরা কোনোদিন হতে দিব না। জুলাই সনদের অর্ডারটা উনি এই 7 দিন বলছে, 7 দিনের পর তার কি হবে, কনসিকুয়েন্সটা তাকে অর্ডারটা দিতেই হবে। এবং দিয়ে কি করতে হবে, আইদার তাকে ঘোষণা দিতে হবে ইলেকশনের দিন গণভোট হবে, অথবা 2 পার্টির সাথে বসে একটা দিন নির্ধারণ করবে। তাহলে এইটা নিয়ে 270 দিন তো আপনি অলরেডি কিল করলেন, আরো 7 দিন কিল করে আমি জানি না। এই যে ভাই যেটা কথাটা বললো, হাসিনা হচ্ছে বিচার বিভাগের উপর বন্দুক রেখে 17 বছর শাসন চালাইছেন, আর এনারা রাজনৈতিক দলের উপর বন্দুক রেখে 1.5 বছর আরো প্রলম্বিত করতে চাইলে সেটা আহম্মকের রাজ্যে বসবাস করা হবে। এটা কোনোদিন আমরা একটা দিবালোকের মতো সত্য। আমাদের জুলাই সনদ প্রয়োজন, আমাদের একটা ইলেকশন প্রয়োজন, এবং নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সেই উত্তরণটা ঘটতে হবে। এবং তার হাতে 3 দিন আছে, তাকেই সিদ্ধান্ত নিতে হবে। যোগ করি যে 4 দিন যে বলা হচ্ছে, 4 দিনের আগের দিন যে মিটিং হয়েছে, আমাদের সবার কিন্তু ধারণা ছিল যে চিফ অ্যাডভাইজার ঘোষণা হবে, এটাই ভাবা হয়েছে। কিন্তু তিনি কিন্তু আবার ঝুলিয়ে দিলেন। এটা ব্যারিস্টার শাহরিয়ার যেটি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে সবসময়, কঠিন সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে নিতে পারে। আপনি ঢাকার চিত্র দেখেন, কত আন্দোলন হচ্ছে, দমানো যাচ্ছে না। কিন্তু এই ধরুন এই যে তিতুমির কলেজ, ওনারা ভুলে গেছেন, আর একটা দুর্ভাগ্য, ওনারা ভুলে গেছেন যে ওনারা জনতার সরকার, এই জনগণ তাদেরকে বসাইছে। আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিয়ে শেষ করি। তিতুমির কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, নিশ্চয়ই আপনার মনে আছে।
তারা আন্দোলন করেছে, ভর্তি হয়েছে কিন্তু কলেজে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে। পুরো ঢাকা 5 দিন কলাপস করে রেখেছে। এটি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এটি কোনোভাবে সম্ভব হতো বলে আমি বিশ্বাস করি না, কিন্তু এটি কিন্তু হয়েছে। এই যে 5 তারিখের পরে ঢাকায় রিক্সার সংখ্যা বাড়ছে 3 গুণ মিনিমাম। কোনো এখন ভিআইপি রোডে আগে রিক্সা চলতে পারত না, যেখানে বেশি গাড়ি ঘোড়া চলে, এখন কিন্তু সেখানেও চলছে। কোনো না তার চেয়েও আপনি একটা জিনিস দেখেন, কত দুর্ভাগ্য, আমরা ইলেকশন করতে চাই, আজ পর্যন্ত আমরা পুলিশ বাহিনীতে নিয়োগ দিলাম না। কথা ছিল জুলাইয়ের যে ছাত্ররা আছে তাদেরকে পুলিশ বাহিনীতে অ্যাকোমোডেট করা হবে। খালি 1600 জন আপনি দিচ্ছেন কাকে? সাব ইন্সপেক্টর, যারা রোডে ট্রাফিক মেনটেন করবে। তো আপনি ইলেকশনের কথা একদিকে বলতেছেন, এই রাজনৈতিক দলের প্রেসারে তারা ইলেকশন দিতে বাধ্য হচ্ছে, কিন্তু তারা কিন্তু সেই প্রিপারেশনটা এখন পর্যন্ত নিতে পারতেছে না। আজকে আপনি আর্মিকে আপনি মাঠে নামায় দিচ্ছেন, পোর্ট দেখাচ্ছেন, এয়ারপোর্ট, সবকিছুতে এই 3 বাহিনীকে নিয়ে আসছেন। তারা তো মানুষ রে ভাই, আপনারা এই কথাটা কেউ চিন্তাই করতেছেন না। সবকিছুকে আর্মির উপর দিয়ে করা যাবে, সিভিল প্রশাসন লাগবে না, তার কোনো সংস্কার করলে না। সো সিদ্ধান্তহীনতায় আজকে এই রাজনৈতিক দলের এই ডামাডোলের মধ্যে ফেলে দিয়েছে, এবং এটার একটা বেনিফিট আমার কাছে মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগ নিতে চাবে, সেজন্য আওয়ামী লীগ সাহস করে এখন প্রোগ্রাম দিচ্ছে। সো হুইচ ইজ ভেরি আনফরচুনেট, এবং গভর্নমেন্ট এই সিদ্ধান্তহীনতা কোনোভাবেই কাম্য নয়। ঠিক আছে, সাইফ মুস্তাফিজকে আমি যদি 1 মিনিট সময় দিই, ছোট করে একটু যদি বলেন এই প্রসঙ্গে, একটা বিরতিতে যাব। জি, মানে সেটাই এখন রাজনৈতিক, মানে এখানে প্রধান উপদেষ্টার বা তাদের যে যতটুকু দায়, আমার মনে হয় যে তার থেকে বেশি দায় আমাদের রাজনৈতিক দলগুলোর, এবং রাজনৈতিক দলগুলোর এজেন্ডা এবং তাদের ভিশন ক্লিয়ার না। তারা আসলে জুলাই সনদ বা জুলাইয়ের ব্যাপারটাকে আসলে তারা ওইভাবে প্রাসঙ্গিক মনে করা বা করা এবং তাকে গুরুত্ব দেওয়াটা, আমি মনে করি যে তারা সেটাকে করেনি, সেটাকে তারা ওনও করে না। তারা জাস্ট একটা পাওয়ার ট্রানজেকশনের টুল হিসেবে তারা দেখে। আমরা হয়তো বা এখন ট্রেনে উঠে গেছি ঠিকই, কিন্তু আমাদের রেলপথটা কিন্তু এই জুলাই সনদ। সো এই রেলপথটা যদি ঠিক না থাকে, আমাদের ট্রেন খুব বেশি দূর আগাবে না। তো আমাদের রাজনৈতিক দলগুলো যতই আমরা প্রার্থী ঘোষণা দিয়ে আমেজ তৈরি করার চেষ্টা করি না কেন, বেসিক স্ট্রাকচার ঠিক না করে আসলে আমরা খুব বেশি দিন সাস্টেইনেবল প্রসেসে আগাতে পারবো না। তো এটা আমাদের মনে রাখা উচিত। জামাত ইসলাম আজকের প্রোগ্রাম কিন্তু সেটা রিফ্লেক্ট করে, এই জুলাই সনদের জন্যই কিন্তু আজকের এই রিফ্লেকশন, এবং 11 তারিখে চলো ঢাকা চলো, এই প্রোগ্রামটাও কিন্তু জুলাই সনদের জন্যই। তার মানে শাসনতন্ত্রের পরিবর্তনটাই আসলে মেন মুখ্য বিষয়, যেটা এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সবাই আমরা অনুধাবন করতেছি, হয়তো বা এক একজন করছে। জি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি 71 জানালে, সঙ্গে থাকবেন। 71 জানালে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম, অনিন্দ ইসলাম অমিত, আপনার কাছে একটু জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বক্তৃতায় বলেছেন যে টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করুন এবং অক্টোবরের সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান, অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন, এর দায়ভার আপনাদের বহন করতে হবে এবং নিশ্চয়ই এই রাষ্ট্রকেও সেটা বহন করতে হবে। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ যদি নির্বাচনের শিডিউল ঘোষণায় আপনারা ব্যর্থ হন। এরকমটি কেন মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে শিডিউল ঘোষণা? বাস্তবতা হচ্ছে, আপনি দেখবেন আসলে এই সরকার কিন্তু, আমরা যেভাবেই বলি না কেন, এই সরকার কিন্তু তার গতি হারিয়েছে। বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু সরকার সিদ্ধান্তহীন এবং সরকারের কোনো স্বাভাবিক কার্যক্রম চলছে না। আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং এখানে দেখেছি লোকাল গভর্নমেন্ট বলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তারা কিন্তু একটা রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছে। এখানে স্বাভাবিক উন্নয়ন বরাদ্দ সংকুচিত হয়ে গেছে। যারা আমাদের বিদেশি স্টেক হোল্ডার, তারাও কিন্তু একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বা কাঙ্ক্ষিত উন্নয়ন করছে না। প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই এটা বাড়ছে। কেন হচ্ছে না? আইন শৃঙ্খলা বাহিনী তাদের জড়তা কাটিয়ে উঠতে পারেনি, কি করতে হবে তারা জানে না, কিংবা এখনো তারা ডিমোটিভেটেড, অনেক কিছুই হতে পারে। কিন্তু দিন শেষে যে সংকটটা, মানুষ বলছে যে আলটিমেটলি ইন্টারিম গভর্নমেন্ট ইজ আলটিমেটলি নো গভর্নমেন্ট। সো এইরকম একটি ব্যাপার যে সরকার যে আছে, এই অনুভূতিটাও কিন্তু আস্তে আস্তে সমাজে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনুপস্থিত। এই কারণে একটি নির্বাচিত সরকার প্রয়োজন, এবং নির্বাচিত সরকারের জন্য অবশ্যই একটা নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচনের জন্য নির্বাচনী তফসিল প্রয়োজন। সেই কথাটি আসলে বিএনপি মহাসচিব
বলতে চেয়েছেন, অর্থাৎ সরকারীয় আপনাকে সম্পন্ন করতে হবে, নির্বাচনী তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের সাথে আপনাকে আলাপ করতে হবে, এবং আলটিমেটলি নির্বাচন মোডে যেতে গেলে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বটি, যেটি এর আগে আমার দল বলবার চেষ্টা করেছে যে ইন্টারিম গভর্নমেন্টকে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ নীতিগত কোনো পলিসিগত কোনো সিদ্ধান্ত না নিয়ে তাদের একান্তভাবে ফোকাস করা উচিত যে প্রাত্যহিক কাজে। আজকে যদি আপনি ইন্টারিম গভর্নমেন্ট যদি চট্টগ্রাম পোর্ট লিজ নিয়ে যদি মাথা ঘামানোর চেষ্টা করে, সেটা কিন্তু আসলে বাংলাদেশের মানুষের কাছে খুব স্বাভাবিক না। বাংলাদেশের মানুষ মনে করে যে তার আগে আসলে তোমার মূল ফোকাসটা হওয়া উচিত ছিল তুমি নির্বাচন নিয়ে ভাবো। তো এই সব কারণেই আসলে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং নির্বাচিত সরকারের জন্য আলটিমেটলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা নির্বাচন। সেটাই আমার দলের মাননীয় মহাসচিব আজকে বলবার চেষ্টা করেছেন। জি, ইলিয়াস ভাই যদি কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য, আসলে এই সরকারের মূল টার্গেট হচ্ছিল একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, কারণ মানুষ দীর্ঘদিন থেকে নির্বাচন বঞ্চিত। আমি একটু আগেও বলে আছি, ব্যারিস্টার শাহরিয়ার কবির ছিলেন, মানুষ শুধু পার্লামেন্ট না, মানুষ স্থানীয় সরকারের নির্বাচনে ভোট দিতে পারেনি গত 15.5 বছরে, মানুষ স্টেট বডির নির্বাচনে ভোট দিতে পারেনি, মানুষ প্রফেশনাল বডির নির্বাচন ঠিক মতো হয়নি। মানুষ তো এখন নির্বাচনের জন্য মুখে, এখন বয়স যেটা 38 থেকে 42, তারা ভোটার হওয়ার পর কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। তারপর নতুন ভোটার যারা হয়েছে তারাও কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং এখন একটা ভোটের ক্ষুধা কিন্তু তৈরি হয়েছে, ভোট দিতে চায় মানুষ, একদম মুখেই আছে। তো এখন একটা ভোট দরকার খুব দ্রুত, এই বলে সেই বলে না পিছিয়ে যত দ্রুত। সবচেয়ে বড় সংকট হচ্ছে আপনি দেখবেন যে বিনিয়োগ কিন্তু নাই কোথাও, দেশে কিন্তু বেকার সংখ্যা প্রচুর। ঢাকার চিত্র যদিও সব এই সরকার করেছে, আমলে হয়েছে বলবো না আমি, এখন কি বলে 4.5 কিলোমিটার গতিতে ঢাকার গাড়ি ঘোড়া চলে, কেন মানুষ তো হাঁটলেও এর চেয়ে দ্রুত যেতে পারে। ঢাকা কিন্তু এই অবস্থায় এসছে। সুতরাং দ্রুত একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার যদি না হয় তাহলে কিন্তু এই সংকটগুলো আমরা কাটাতে পারবো না। শুধু ব্যারিস্টার শাহরিয়ার কবির ভাই, বিনয়ের সাথে দুই ভাইয়ের, অমিত ভাইয়ের এবং আমার সাংবাদিক ভাইয়ের সাথে মত পার্থক্যে লিপ্ত হচ্ছি না, কিন্তু বিনয়ের সাথে এটা অবজেকশন জানাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট ডাজ নট মিন যে একটা সরকার আসবেন আর একটা সরকারের মাঝখানে সেখানে নির্বাচন করার জন্য, যে ভাই যেটা বললো যে তত্ত্বাবধায়ক মোডে চলে যেতে হবে, এই জন্য এই সরকার আসেনি। এই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে এসছে, সংস্কারের জন্য এসছে। সংস্কার যদি এই যে একটু আগে সাইড যে কথা বললো, আপনি নির্বাচনে ট্রেনে উঠতে পারেন, কিন্তু ট্রেন কিন্তু পড়ে যাবে যদি সংস্কার না করেন। তো সংস্কার হতে হবে, সংস্কারের ভিত্তিতে আপনাকে ইলেকশনটা করতে হবে। এবং এই যে মহাসচিব সাহেব যেটা বলছেন, রাইটলি বলছেন, আপনি তো অক্টোবরের সিদ্ধান্ত দিয়ে দিল আপনাকে ঐক্যমত কমিশন, এরপরে আপনি আর কেন এই বিষয় নিয়ে আর জটিলতা তৈরি করতেছেন? আর এই সরকার ওই মানে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তার যা যা কাজ করার দরকার সব করতেছে, করতে না পারার কারণে তাকে কিন্তু আমরা সিদ্ধান্তহীনতা বলতেছি। কারণ সে ভুলে যাচ্ছে যে সে একটা গভর্নমেন্ট, হি ক্যান পারফর্ম এভরিথিং। এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো না যে হি মাস্ট নিড টু অ্যাসিস্ট দা, মানে ইলেকশন কমিশন কালকে অ্যাসিস্ট করবে এবং ডে টু ডে কাজ করবে, এর বাইরে কিছু না। সেই জন্যই তো এই সরকারকে পাঠানো হয়নি। সরকারের 3টা প্রথম থেকে ম্যান্ডেট, বিচার করতে হবে, সংস্কার করতে হবে, ইলেকশন করতে হবে। এটা কি বারবার এই সরকার ভুলে যাচ্ছে এবং আমাদেরকে বারবার রাস্তায় নেমে সেটাকে মনে করা দিচ্ছে। এই সরকার, তুমি কিন্তু খালি ইলেকশনের জন্য আসনি, তুমি সংস্কারের জন্য আসছো, তুমি বিচারের জন্য আসছো, তুমি ইলেকশনের জন্য আসছো। আর আমার সাংবাদিক ভাইও বারবার যে ইলেকশনের কথা বলছেন, তিনিও বলতে আগের 2টা ভুলে যাচ্ছে। আগের 2টাকে বাদ দিয়ে 3য়টা করলে আপনি টিকতে পারবেন না, এবং এটা করা হবে। শাহরিয়ার ভাই, আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে ভুল করেছি। আমি বুঝতে ভুল করছি, আপনি বুঝাতে ভুল করেন, আমি বুঝতে ভুল করছি। ব্যাপারটা এরকম না। আমি যেটা বলবার চেষ্টা করেছি, অবশ্যই বিচার হতে হবে, বিচার একটা চলমান প্রক্রিয়া, এটা বিচার চলবে। আগামীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সে বিচারটা কন্টিনিউ করবে। সংস্কার, আপনি যেটা বলেছেন, সংস্কার নিয়ে মূল আলোচনাটা বাই অক্টোবর এটা মোটামুটি একটা পর্যায়ে এসছে। এখন এটা আপনাকে একটা বাস্তবায়ন প্রক্রিয়ায় যেতে হবে। তৃতীয় যে জিনিসটা থাকলো নির্বাচন, এটাই বিএনপি বলতে চেয়েছে যে এখন যেহেতু তোমার তৃতীয় যে কাজটা বাকি আছে নির্বাচন, তুমি ইউ শুড ফোকাস অন ইলেকশন, এই কথাটাই বলেছে। আপনি যখন ইলেকশনে ফোকাস করবেন তখন আসলে আপনাকে এই মোডে আপনার হাতের সময় কতটুকু আছে, সেখানে আপনার কোন কাজগুলো থেকে আপনার অগ্রাধিকার তালিকায় থাকা উচিত, সেটাই বিএনপি বলতে চেয়েছে। অর্থাৎ তুমি পলিসি, এই কথাটা বলতে চেয়েছে। আমরাও একমত, কিন্তু সরকারকে সনদের সব বিষয়ে একমত হয়ে গেল। এখন 2টা কাজ বাকি, একটা আদেশ দেওয়া আর গণভোটের তারিখ ঘোষণা। এটা করতে কি
আরো এরকম এক মাস ঝুলিয়ে রাখার কোনো কারণ আছে? সেটাই তো আমাদেরও সেটা তো জাতিকে বিভ্রান্ত করা। আমি একটু বলতে চাই যে ভাই আমার মনে হয় না যে বিএনপি আসলে এইভাবে এইটা বলছে আর কি। মানে আপনারা 5 তারিখের পর 2 দিন না 3 দিন পরে আপনারা একটা সমাবেশ করছিলেন নির্বাচনের জন্য 3 মাসের ভিতরে দেওয়ার জন্য। আপনারা যতটা জোরের সাথে নির্বাচন চেয়েছেন আমি কখনো দেখিনি বা বুঝিনি যে আপনারা সংস্কারের জন্য, জুলাই সনদের জন্য বা বিচারের জন্য এরকম বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেছেন বা সেই জায়গাটা দিয়েছেন। না, আমরা যদি সংস্কারের কথা যদি না বলে থাকি এবং সংস্কারের জন্য আরেকটা কথা বলিনি, এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে জুলাই সনদ আটকে থাকার জন্য মোটা দাগে আপনাদের একটা বড় দায়ভারের জায়গা আছে। না, সেটা তো আপনি বলতেই পারেন, বলছেও আপনাদের এই প্রভাব প্রতিপত্তির জন্য। না 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 না, সেটা তো আপনি বলতেই পারেন। আমরা যে সংস্কার মিন করি, বাংলাদেশ রাষ্ট্রের যত বড় বড় সংস্কার সাধন হয়েছে সেটা বিএনপির হাত দিয়েই হয়েছে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন বিএনপির হাত দিয়ে ঘটেছে। আপনি দেখেন বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির হাত দিয়ে এসেছে, আপনি সংসদীয় গণতন্ত্রের উত্তরণ বিএনপির হাত দিয়ে এসেছে। সো আমরা সংস্কারকে মিন করি বলেই ফ্যাসিস্ট হাসিনার আমলেই আমরা 31 দফা ঘোষণা করেছি। এবং আজকে ঐক্যমত্য কমিশনে যত আলোচনা হয়েছে তার মূল কিন্তু সবকিছুই আলটিমেটলি 31 দফার মধ্যে ইনকর্পোরেটেড। আমরা যদি সংস্কারের চেতনা ধারণ না করতাম তাহলে এই কথা আমরা উপস্থাপন করতাম না। এবং ঐক্যমত্য কমিশন নিজেই বলছে যে বিএনপি সবচেয়ে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এখানে তাদেরকে কোঅপারেট করেছে। আর আপনি যে কথা বলছেন নির্বাচন চাওয়াটা নিশ্চয়ই অন্যায় না। বাংলাদেশের মানুষ 16 বছর যাবত ভোটাধিকার থেকে বঞ্চিত, এটা তো জনগণের আকাঙ্ক্ষা। জনগণের রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব জনগণের ভোটাধিকার যেন সে এনজয় করতে পারে সেটা নিশ্চিত করবা। আমরা তো এই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য লড়াই করেছি। এই অবশ্য অমিত ভাই করতে যেত আমাদের প্রায় 60 ফিরিয়ে আনবার জন্য লড়াই করেছি। সে ভোটাধিকার চাওয়া তো আমার অপরাধ হতে পারে না। না অমিত ভাই অন্যভাবে দেখছেন না, কিন্তু অমিত ভাই আমাদের ছোট্ট ভুলের জন্য 2008 সালের যে পুনরাবৃত্তি হচ্ছে আমাদের ভুলের জন্য লগি বৈঠা দিয়ে আমাদের যেভাবে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, ইলেকশনকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেই ষড়যন্ত্র কি এখনো বন্ধ আছে? এখনো বন্ধ নেই। তো সংস্কারটা যেটা আমি আপনি সবাই একমত, সেটাই সরকারের উপর এখন আমাদের চাপ দিয়ে সংস্কারটা করে নিয়ে ইলেকশনে যেতে হবে। এবং এটা যত দেরি হবে জাতি তত অনিশ্চয়তার মধ্যে পাবে। বিএনপি ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবল বলেই কিন্তু বিএনপি তার আচার আচরণ এবং কথাবার্তায় এতটাই সংযত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলছে প্রতিনিয়ত, তারা কিন্তু প্রতিনিয়ত হাসিনার ভাষায় কথা বলছে, কিন্তু বিএনপি কিন্তু বলছে না। বিএনপি তার প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে পরিমিত, এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। নতুন বন্দোবস্ত যে কথা বলা হচ্ছে, নতুন বন্দোবস্ত কি এটা আমার একটু বুঝতে ইচ্ছে করে যে আসলে নতুন বন্দোবস্ত আমাদের তরুণ বন্ধুরা বলছে, কার কাছে এনসিপিরা বলছে, আরো অনেকেই বলছেন। সাইফ মুস্তাফিজ, নতুন বন্দোবস্তটা কি সাইফ মুস্তাফিজ? ভাই নতুন বন্দোবস্তটা হচ্ছে যে এই যে আমাদের সিনিয়র যারা লিডাররা আছেন তারা তো বলছেন যে তাদেরই একক জায়গা থেকে সব পরিবর্তন করেছে, সংস্কার করেছে, বহুদলীয় রাজনীতির প্রবর্তন থেকে শুরু করে সিস্টেমগত যত পরিবর্তন এনেছে বিএনপির জায়গা থেকে তারা করেছে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে আসলে 17 বছর ধরে একটা দল ক্ষমতায় থাকতে পারে। তো তাদের পরিবর্তনের জায়গাটা এতটাই শক্ত মজবুত যার ফলে এরকম সুযোগ থাকে এবং সেটা নিয়ে তারা ক্রেডিটও নিতে চায়। এবং তারা এটাও বলে আমরা কি এটা নিশ্চিত হতে পারি যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেনি? আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি যেভাবে আসলে ক্রেডিটের জায়গাটা নিচ্ছেন তাহলে তো তাহলে তো ভাই আমার ক্রেডিট করি না, আমার এখানে আসতে হতো না। আমরা আমাদের একটা খুব সেটেল একটা লাইফ লিড করতে পারতাম। আমরা এই রাজপথে আসলে এতগুলো মানুষের শহীদ হইতে হতো না যদি আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক ফাংশনাল ওয়েতে কাজ করতে পারতেন। ওটা করতে পারেন নাই দেখেই তরুণদেরকে মাঠে নামতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আমাদেরকে রাজনীতিতে আসতে হয়েছে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি মনে রাখবেন, আপনি শুধু না আগে বলছে কিন্তু বিএনপির ভুলের চাইতে বেশি তারুণ্যের প্রতিনিধিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। মনে রাখবেন, আপনি শুধুমাত্র আপনার প্রতিনিধিত্ব করেন না।
অমিত ভাই একটা দল কেড়ে নিয়ে জুলাই আমাদের সবার, এটা বিএনপির না, এটা জামাত ইসলামের এটা কারণ না, এটা সবার এবং বাংলাদেশ সবার আগে। আপনি একটা জিনিস বলেন, প্রতিটা রাজনৈতিক দলই ক্লেম না না আপনি একটা জিনিস বোঝেন না না, এই সংবিধানকে আঁকড়ে ধরে থাকলে এটা বিএনপিতে এই সংবিধান আঁকড়ে ধরে থাকতে পারছে। এই সংবিধান তো একটা বস্তাপচা ইন্ডিয়ান ড্রাফটেড সংবিধান। এই সংবিধানকে আপনি ফেলে না দিয়ে আবার নতুন করে তৈরি না করলে আপনি মনস্টারকে দমন করতে পারবেন? মনস্টার এসে আপনার ক্যাটাগরি গভর্নমেন্টকে বাদ দিয়ে দিল, আবার তো একদলীয় ব্যবস্থা কায়েম করলো। তাহলে জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বহুদলীয় ব্যবস্থা চালু করছিল, আপনি কি মনে করেন শুধুমাত্র কিতাবে লেখা থাকলে সবকিছু হবে? আসলে চিন্তা হচ্ছে মনোজাগতিক পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত আপনার আমার মনের পরিবর্তন না হবে, আপনি যতই এই সবকিছু লেখেন না কেন কোনো লাভ হবে না। আর আপনি যেটা বলছেন সংবিধান ফেলে দিতে হবে, এই সংবিধান, হ্যাঁ এই সংবিধান প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দল হয়তো বা এটার অপব্যবহার করেছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে হবে। দ্যাট ডাজন্ট মিন যে বাংলাদেশের এই সংবিধানটা স্বাধীনতা চেতনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আপনি সেই সংবিধান অপোজ করেন না, স্বাধীনতার ভিত্তিতে তৈরি হয়নি, ভারত আপনার এই সংবিধান লিখে দিয়েছে। কারণ আপনি ধর্মনিরপেক্ষতা আপনি কোথায় পাইলেন? ভাই আমি এটা আপনাকে একটা কথা বলি, এলএফওর ভিত্তিতে এটা নিয়ে স্বাধীন মালিক একটা সাক্ষাৎকারে বলেছেন যে এই সংবিধান যখন পাস হয় তার আগে সংসদে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যদি একটু পড়ে দেখেন, পড়ে দেখলে সেখানে বিতর্কই পড়ে দেখছি, সুরঞ্জিত বাবু নিজেই সাইন করেনি, আপনি মৌলানা ভাসানীকে কিছু বলতে দেননি। শোনেন একটা কথা বলে দিই, নুরুল আমিনের সরকারে আওয়ামী লীগের এমপিও মন্ত্রী ছিল। আচ্ছা এটা নিয়ে আরেকদিন অমিত ভাই যেটা বলতেছে আমাদের টপিকে ফোকাস করি, আমরা ফোকাসটা রাখি এটাই যে বিএনপির জায়গা থেকে যে আপনারা বারবার দাবি করছেন যে 31 দফাতে পুরো বাংলাদেশ বদলে যাবে, এই জায়গা থেকে একটু বেরোয় আসেন। আমি আশা করব যে আপনারা নিজেরাও একটু 31 দফাটা পড়ে দেখেন এবং সেখানে যে কত গোজামিল দিয়ে এটা 31 দফা বানানো এবং এটা যে বলেন বলেন তো গোজামিলটা কোথায়, আপনি আমাকে একটু কাইন্ডলি একটু বলেন তো, একটু বলেন। না আমি বলছি আপনাদের 25 নাম্বার এবং 26 নাম্বার দফা আপনি গোজামিলটা একটু বলেন। আপনি কি 25 নাম্বার এবং 26 নাম্বার দফাটা কি জানেন? ভাই আপনি গোজামিলটা একটু বলেন না, একটু বলেন। আপনি কি 25 নাম্বার আর 26 নাম্বার প্লিজ আপনি গোজামিলটা বলেন না ভাই। ডেফিনেটলি আমি বলছি তো, আপনি কি জানেন কিনা, নাহলে তো আপনি বুঝবেন না। ভাই আমি একটা কথা, আমার কথাটা শোনেন, 31 দফায় আমরা কোথায় কোথায় পরিবর্তন করতে চাই প্রতিটা জিনিস আমি জানি, এবার বলেন আপনি। ঠিক আছে, আপনার হচ্ছে 25 নাম্বার দফায় বলা হয়েছে যে তারা জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় করবে, ঠিক আছে। আপনার 26 নাম্বার দফায় বলা হয়েছে যে তারা জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করবে। জি, তাহলে জিডিপির 10% কেবল আপনারা এই দুই খাতে ব্যয় করছেন, তাই তো? বলেন, শুনছি তো, বলেন না। তাহলে আর অন্যদিকে বাংলাদেশের মানে লাস্টে মানে মোট জিডিপি আছে সেটা হচ্ছে 12.65%। তাহলে এছাড়া ধরেন আমাদের পাবলিক সার্ভিস খাতে ব্যয় আছে 5%, তারপরে ইম্পোর্ট বিল, কৃষি খাত, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক ব্যয়, এই জায়গাগুলোর কোন জায়গা থেকে অ্যাকোমোডেট করবেন? আপনার 65%-এর মধ্যে আপনি 10% এই দুইটা খাতে ব্যয় করে ফেলতেছেন। শোনেন আমি একটু কথা বলি, আপনি এই যে উটকো তর্ক করছেন, আপনি কি মনে করেন না বাংলাদেশে এখন আমরা শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে কত পার্সেন্ট আমরা? আমি বলছি না আপনাদের এই দুইটা পয়েন্ট বলেন আমাকে। আরে কথা বলতে দেন না, আপনি কথা বলতে দিচ্ছেন না কেন? আমরা আসলে কনটেক্সটের বাইরে চলে যাচ্ছি, আমার একটু আলোচনাটা শেষ করতে বলা হচ্ছে, আমার আরেকটা বিষয় আছে, এটা নিয়ে নিশ্চয়ই আলোচনার দাবি রাখে এবং সেই সময় যদি আপনারা একটু সময় দেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা। শাহরিয়ার ভাই, আমরা তিনজনে এক জায়গায়, হয়তো ভাষাটা আলাদা, আমাদের একটা ইলেকশন করতে হবে, ইলেকশনটা সনদের ভিত্তিতে করতে হবে। অমিত ভাই এটাতে দ্বিমত না, সাইফও দ্বিমত না, এবং আমাদের এই সরকার সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, এটা সাইফও বলছে, আমিও বলতেছি, অমিত ভাই যে কারণে এই আলোচনাগুলো এখানে করতে হচ্ছে আমাদের। এবং অনেক ধন্যবাদ অনিন্দ ইসলাম অমিত, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এবং SM সাইফ মুস্তাফিজ, আপনাদের তিনজনকে যুক্ত হওয়ার জন্য 71 জার্নালে। আপনাদের স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। মাসরুর আনোয়ার চৌধুরী, যে আইন করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন এবং এর আগেও একদিন, বেশ আগে আমার যতটুকু মনে পড়ে আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম 71 টেলিভিশন থেকে। সেখানে মানে সবচেয়ে যে বিষয়টি আপনি বলছিলেন যে গুম প্রমাণ করাটা কঠিন হয়, এই যে আইন যেটা করা হচ্ছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, সেখানে আসলে
প্রতিকার পাওয়া যাবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের যে বিচার ব্যবস্থা আমরা এর আগে দেখে এসেছি, আমরা যারা গুম হয়েছিলাম আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল আমাদের গুমগুলো অনেকটা ড্রামা করেই গুমের পরে আমাদেরকে মামলাগুলো দেওয়া হয়েছিল। যে মামলাগুলোর যে প্রসেস ছিল সে প্রসেসে দেখা যেত আমরা দিনের পর দিন বছরের পর বছর জেলে থাকতাম এবং জামিন যখন চাইতাম সেই জামিনগুলো ক্যান্সেল করা হতো। তো এভাবে করেই আমাদের অনেকেই 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত আপনার জেলে থাকতে হয়, বলা যায় অনেকটা বিনা বিচারে। গুমের কথাগুলো তো আসলে বলতে পারতাম না। তো এখন যে আইন করা হয়েছে সে আইনে ঠিক সেম ভাবে বিচার ব্যবস্থা যেটা হয় যে অলরেডি দ্রুত বিচারের কথা বলা হচ্ছে। এখন আমরা এখনো পর্যন্ত আসলে নিশ্চিত না যে তাদের বিচার কার্যক্রম শুরু হবে, কারণ আমরা মিডিয়াতে খুললে অথবা যে কোনো কিছু সোশ্যাল মিডিয়া বলেন অথবা যে কোনো টিভি মিডিয়া নিউজ মিডিয়া যেখানে বলেন শুধু কথাবার্তা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। তো নির্বাচন কেন্দ্রিক কথাবার্তাতে দেখা যাচ্ছে ইভেন আমাদের অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন উনিও সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো ছিলেন না, উনি এখনো আছেন না সরি উনি এখনো আছেন। তো উনি সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো একটা নির্বাচনী আমেজ সবার মধ্যে চলে এসেছে, যেটা মোটামুটি বলা যায় আমাদের আদালতে ওইটা মানে ছাপটা পড়েছে। তো সবাই যখন ফোকাসটা ওদিকে, তো আসলে বিচারের এই জায়গায় এই ফোকাসটা আমি মনে করি এটা সরে যাবে এবং এটা নতুন সরকার যদি আসে নির্বাচনের পর তারা কতটুকু সিরিয়াসলি নিবে এবং তারা কতটুকু সিরিয়াসলি কন্টিনিউ করবে এবং এখানে যে বিচার ব্যবস্থা আইন হয়ে গেলে তো বিচারগুলো তার মতো করে চলবে, সেখানে আসলে সরকার তো বিচার করবে না বা এখানে পলিটিক্যাল পার্টি আমরা এর আগে দেখেছি হাসিনার আমলে আপনার দ্রুত বিচারের নামে কত মানুষকে আপনার কত রাজনৈতিক ব্যক্তিবর্গকে আপনার বিভিন্ন আপনার মানে হ্যারাস করা হয়েছে। জি ফাঁসির রায় পর্যন্ত দিয়ে দিয়ে। হ্যাঁ, মানে সেটা সন্দেহ করছেন আপনি। একটু যদি ব্যারিস্টার মুনতাসিম তানজির, মানে আইনটা কি আসলে গুম প্রতিরোধ করতে পারবে কিনা এবং বিচারের যে প্রসঙ্গ উনি বলছিলেন যে বিচারের ক্ষেত্রেও নানান ধরনের প্রতিবন্ধকতা ফোকাস থাকতে হয় বা কতটা গুরুত্ব দিচ্ছি আমি এটা করতে চাই বিচারটা, সেটাও। আর কারণ গুম তো সাধারণত করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রভাবশালীরা, মানে সেই জায়গা থেকে। জি, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই লটা কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে পাবলিকলি প্রকাশ করা হয়নি, এটি জনসম্মুখে উন্মুক্ত করা হয়নি। আমি এটি খোঁজ করেছি, অনলাইনে কোথাও নেই, এটি কোথাওই নেই। এবং ইনফ্যাক্ট আমরা বৃহস্পতিবার হঠাৎ করে জানতে পারলাম যে এরকম একটি আইন মানে উপদেষ্টা পরিষদের 47তম মিটিং এ এটি অনুমোদিত হয়েছে। তো যেটি করা উচিত ছিল, এই আইনের যে সমস্যাটা মানে যে সমস্যা হবে সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে প্রথমে মানে ল মানে তৈরি করার একটা ডেমোক্রেটিক এবং একটা ভালো প্রসেস আছে। সেটি হচ্ছে যে উন্নত দেশেও এটি করা হয়, এটি বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু এই আইনের ক্ষেত্রে সেই প্রসেসটা স্কিপ করা হয়েছে। এই লটা উচিত ছিল জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া অনলাইনে, যে সবাই এটা অ্যাক্সেস করতে পারবেন, এই ড্রাফটটা বা খসড়াটা সবাই দেখতে পারবেন এবং সবাই মতামত দিতে পারবেন। এতে করে যারা গুমের ভিকটিম আছেন তারা এটি খসড়াটা দেখতে পারতেন, যারা লয়ার আছেন প্র্যাকটিসিং লয়ার তারা দেখতে পারতেন এবং যারা আইন গবেষক আছে তারা দেখতে পারতেন এবং তারা তাদের মূল্যবান মতামত তাদের অভিজ্ঞতার আলোকে শেয়ার করতে পারতেন যে এই যে ড্রাফট এটার উইকনেস গুলো কোথায় এবং এই উইকনেস কিভাবে কিওর করা যায়, এটাকে কিভাবে পরিমার্জন করে আরো উন্নত করা যায়। কিন্তু সেই সুযোগ কিন্তু এখানে দেওয়া হয়নি। এখানে ক্লোজ ডোরে গোপনে একটা আইনের খসড়া ওনারা নিজেরা তৈরি করে ফেলেছেন এবং সেটা এখন পর্যন্ত পাবলিকলি আসেনি, এটা আমাদেরকে দেখার কোনো সুযোগ দেওয়া হয়নি। অথচ অতীতে এভিডেন্স অ্যাক্টে যখন ইলেকট্রনিক এভিডেন্স অ্যাক্টে একটা সংশোধনী আসলো, ওই সময় কিন্তু সেই ড্রাফটটা ল কমিশনের ওয়েবসাইটে আমরা দেখেছি,
সেখানে জনগণের মতামত চাওয়া হয়েছে যে কারো কোনো পরামর্শ থাকলে বা এই আইনে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে এই আইন আরো কিভাবে উন্নত করা যায়, আপনি আইনজীবী হন যেই হন, আপনি নিজের মতামত আপনি ইমেইলে পাঠাতে পারবেন। এরকম একটা সিস্টেম কিন্তু এখানে থাকা উচিত ছিল, সেটি করা হয়নি। এই আইনের এটি তারা গোপনে কেন করলেন আপনি কি ভাবেন? আমার কথাটা আমি উত্তর দিচ্ছি আপনার। গোপনে কেন গোপনে করলেন? ওভার কনফিডেন্সের কারণে। কারণ আইনজীবীদের পরামর্শের আমাদের প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটা প্রোগ্রাম করা যেত, মত বিনিময় করা যেত, বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শ নেওয়া যেত। সেটা না করে জাস্ট ড্রাফটিং উইন ওনারা এটা করে ফেলেন। এটা ওনারা ক্লোজ ডোরে করার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এটা করতে গেলে 10 জনের মতামত নিয়ে করতে গেলে এটা হয়তো আরো মানে কয়েক সপ্তাহ সময় বেশি লাগতো, অথবা হয়তো বিভিন্ন জন বিভিন্ন মতামত দিত। অর্থাৎ ওনারা জনগণের মতামত নেয়া কিংবা বিশেষজ্ঞদের মতামত নেয় এটা ওনারা প্রয়োজন মনে করেন। তারা মনে করেছেন আমরা সেলফ সাফিসিয়েন্ট, উই আর পারফেক্ট এবং আমাদের ড্রাফট পারফেক্ট। এখানে বিশেষজ্ঞদের মতামত বা সাধারণ আইনজীবীদের মতামত, গুমের ভিকটিমদের মতামত এখানে কোনো প্রয়োজন নেই। আমরা যা জানি যথেষ্ট, এর বাইরে আমাদের আর কারো পরামর্শ লাগবে না। এই মাইন্ডসেট থেকে, এই আত্মম্ভরিতা থেকে এই জিনিসটা করা হয়েছে, এটা ঠিক হয়নি। এখানে পাবলিক পার্টিসিপেশন দরকার ছিল এবং এটা কোনো সাধারণ আইন না, এটা একটা ঐতিহাসিক আইন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন। এবং একটা আইন তৈরি করার পর খসড়াটার তারা চূড়ান্ত অনুমোদন করলেন। এখন অনুমোদন এখন খসড়াই যেহেতু চূড়ান্ত অনুমোদন করে ফেলেছেন এবং সেই খসড়া পাবলিকলিও প্রকাশ করেন, খসড়া চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদে যখন হয়ে যায় আলটিমেটলি পরবর্তীতে কিন্তু এটি প্রেসিডেন্ট সাইন করে ফেলেন। কিন্তু এই আইন প্রেসিডেন্ট সাইন করার পরে এটা তো আসলে আইন হবে, কিন্তু পরের সংসদ আসার পরে এটা তো সংসদ থেকে পাশ করিয়ে নিতে হবে নাকি? সংসদ থেকে পাশ করিয়ে নিতে হবে, কিন্তু সংসদ থেকে যদি পাশ করিয়ে নিতে হবে মানে তখন তো এই জিনিসটার মধ্যে সংশোধনী আনতে হবে। সংশোধনী আনা একটা জটিল বিষয় না? তার চাইতে আগেই কি জনগণের মতামত, গুমের ভিকটিমদের মতামত, প্র্যাকটিসিং লয়ারদের মতামত, আপনি কেন ভাবছেন যে সংশোধনী আনতে হবে? মানে সংশোধনী আনতে হবে এটা ভাবছেন কেন? ভালো আইনও তো হতে পারে। সংশোধনী আনতে হবে ভাবছি কারণ একটা কথা আছে যে মানে কি বলা যায় যে টু হেডস আর বেটার দ্যান ওয়ান। আপনি যখন এটি ওপেনলি পাবলিশ করবেন, যখন এটি দেশের অধিকাংশ লয়ার বা সকল লয়ার যখন এটি দেখবে, তারা যখন এটি পরামর্শ দেবে, তখন সেই পরামর্শ থেকে অবশ্যই ভালো কিছু আসবে। কিন্তু ড্রাফটিং উইং এর অল্প কয়েকজন লোক যখন এটা ড্রাফট করবেন, তখন তো যেমন ধরেন সুপ্রিম কোর্টে যারা বিশেষজ্ঞ আইনজীবী আছেন, সুপ্রিম কোর্টে বিশেষজ্ঞ আইনজীবী যারা আছেন তারা তো এখানে মতামত দিতে পারছেন না, আমরা কারো মতামত জানাতে পারছি না। গুমের ভিকটিমদের একটা মতামত থাকতে পারে যে এখানে কম্পেনসেশনের বিধান এইভাবে যুক্ত করা হোক, এটা করলে ভালো, এখানে কম্পেনসেশনটা কম হয়ে গেছে। তো এই জনমতের কি প্রয়োজন নেই? এখানে মানুষের মতামতের কি তাহলে মূল্য নেই? আইনজীবীদের মতামতের মূল্য নেই? না, অবশ্যই। তাহলে তো আমি আসলে আমি যে প্রশ্নটা ঠিক করে রেখেছিলাম যে এই প্রশ্নটা আমার মানে করা উচিত, কারণ গুম যখন হয় বা যারা করেন তারা তো খুব মানে বিষয়টা গোপন রাখেন, মানে এটা গুম, এবং এমন হতে পারে যে আমি আর ফিরেও আসলাম না, তখন তো আসলে আমার পরিবার জানেও না যে আমি মারা গেছি কিনা, নাকি আমি কোথাও পালিয়ে আছি। যেমন পুলিশ বলতে পারে যে আপনি পালিয়ে আছেন কোথাও, কিন্তু আমার পরিবার বলছে যে আমি তাকে পাচ্ছি না, কিন্তু আমি হয়তো মারা গেছি। যেমন ইলিয়াস আলীর ঘটনাটা আমরা বলতে পারি যে উনার মানে এখন আসলে অবস্থা কি, ওনার পরিবারের নাকি এখন মানে সম্পত্তিগুলো যে কি হবে সেটাও, কারণ উনি মারা না গেলে তো আসলে এগুলো পাওয়াও যাবে না, মানে অন্য কেউ নিতে পারবে। মানে অনেক ধরনের জটিলতা আছে গুমের, মানে খুন হওয়ার চাইতে গুম হওয়াটা অনেক বেশি জটিল মনে হয় আমার কাছে, মানে সেই জায়গায় প্রমাণ করার ক্ষেত্রে সেরকম। এবং এই কারণেই এখানে বিশেষজ্ঞদের মতামত ব্যাপকভাবে নেওয়ার প্রয়োজন ছিল। এটি ক্লোজ ডোরে অল্প কয়েকজন মিলে করা, এ কারণে এটি মোটেই সমীচীন হয়নি। অন্তত এরকম জনগুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি আইন এভাবে ক্লোজ ডোরে করা, এটি খুবই নিন্দনীয় কাজ হয়েছে। তাহলে কি আপনার মনে হয় না যে ক্লোজ ডোরে যে করেছে নিশ্চয়ই আইনজীবীরাই করেছে? আমি মনে করি। তা ওই আইনজীবীরা কি বলেননি যে এটা পাবলিকলি প্রকাশ করতে? এখানে প্রথম কথা হচ্ছে যে আইনজীবীরা কার আন্ডারে? আইন উপদেষ্টার আন্ডারে। এখানে আইন উপদেষ্টা যেভাবে ডিসিশন দেন সেটাই তো ইমপ্লিমেন্ট হয়। এখন আইন উপদেষ্টা যদি এটা পাবলিকলি প্রকাশ করতে চান, জনগণের মতামত নিতে চান, সেখানে ওনার অধীনস্থ আইনজীবী বা যারা আছেন ওনারা কি এটা ইগনোর করতে পারতেন? এটা তো আইন উপদেষ্টার দায়িত্ব ছিল এই জিনিসটা পাবলিকলি দেয়া, এটার খসড়াটা প্রকাশ করা, যেন এটা ওয়াইড পার্টিসিপেশনের মাধ্যমে, ওয়াইডলি মতামত নেওয়ার মাধ্যমে জিনিসটা করা যায়। এখন আমি একজন আইনজীবী, একটা জিনিস আমি মিস করতে পারি, কিন্তু এখানে যখন 5 জন বিশেষজ্ঞ আইনজীবী থাকবেন, তখন তারা কিন্তু এই জিনিসটা সম্পর্কে আরো রিচ ওপিনিয়ন দিতে সক্ষম হবেন।
তারা আরো বেটার ওপিনিয়ন, আরো 10 রকম আইডিয়া তারা দিতে সক্ষম। খুবই পরিষ্কার। সুতরাং ওয়াইডার পার্টিসিপেশন এখানে কিন্তু প্রয়োজন ছিল, যেটা পুরোপুরি স্কিপ করা হয়েছে। মাসরুর আনোয়ার চৌধুরী একটু মন্তব্য করবেন, তারপরে আমি আসলে শেষ করতে চাই। ইলিয়াস ভাই, আপনারও যদি কোনো মন্তব্য। আমার মন্তব্য এইটাই, যেটা উনি বললেন বেশির সাহেব, যেটা খুব সেন্সিটিভ আইন কিন্তু, এবং খুব জনগুরুত্বপূর্ণ আইন। কারণ আমরা গত 15.5 বছর বিশেষ করে দেখেছি অনেকে গুম হয়েছেন, ফিরে আসেননি, আর অনেকে এবং নানা সংকট সৃষ্টি করে। ধরুন তার যদি স্ত্রী থাকেন, তিনি কি জানবেন তার হাজবেন্ড বেঁচে আছেন না মারা গেছেন? কিন্তু বিয়েও করতে পারবেন, নানা সংকট সৃষ্টি হয়, নানা সংকট হয়। সুতরাং এটি আমার মনে হয় সবার সাথে আলোচনা করে বিচার পাবার ক্ষেত্রে যেমন এই যে আরো এক্সপার্ট যারা আছেন সবার মতামত নিয়ে আইনটি করা উচিত। আবার যেন সংসদে গিয়ে সংশোধনী না করতে হয়, কারণ আগে করলেই ভালো, তাই না? জি, মাসরুর আনোয়ার চৌধুরী শেষ মন্তব্য করবেন 1 মিনিটে যদি সম্ভব। মুস্তাসিম তানজির ভাই খুব লজিক্যাল একটা কথা বলেছেন। অনেস্টলি স্পিকিং, অ্যাজ এ পলিসি সার্ভাইভার, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস ল, দিস ইজ দ্য ট্রুথ। এন্ড এখানে আসলে অনেক সময় আমরা সার্ভাইভার হিসেবে হয়তো চিন্তা করছি যে ল মেকাররা এটা নিয়ে হয়তো চিন্তা করবেন, বাট দিস লেজিট যে আসলে আমরা যারা সাফার করেছি, আমাদের রাষ্ট্রীয় যে বিভিন্ন সিদ্ধান্ত, যে গুমের ব্যাপারটা এত সামনে এসেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা আসতেছে আন্তর্জাতিক মন্ডলে, ন্যাশনাল লেভেলে, বাট আমাদের পার্টিসিপেন্টটা বলতে গেলে নাই। হ্যাঁ, আমরা শুনছি যে বিচার হবে, আমরা শুনছি যে আমাদের এইসব নিয়ে আমরা সুষ্ঠু বিচার পাবো, কিন্তু আমাদের পার্টিসিপেশন অথবা আমাদের মতামত যেটা আমাদের আসলে দেওয়ার আছে, সেটা আমাদের ওই স্কোপটা আমরা আসলে পাই নাই। আমি মনে করি যে গুমের যারা জড়িত ছিল, গুম যারা ওরা করেও এখনো বাইরে রয়েছে, তারাও অনেকটা বলা যায় অনেক রিল্যাক্স মুডেই আছে, যে আসলে তারা এখন আশা করে যে তারা মানে এগুলো এটা পরিষ্কার, এবং সেটা ব্যারিস্টার মুনতাসিম তানজিরও বলছিলেন। অনেক ধন্যবাদ মাসরুর আনোয়ার চৌধুরী, ব্যারিস্টার মুনতাসিম তানজির, এবং ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য আজকে আমার সঙ্গে জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।